আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী মিলে চোরতন্ত্র কায়েম করা হয়। এতেই তৈরি হয় বড় অঙ্কের দুর্নীতি ও অর্থ পাচারের সুযোগ। সোমবার অর্থনীতির শ্বেতপত্র নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক সচিব আনোয়ার ফারুক এবং মোহাম্মদপুর থেকে আছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। ধানমন্ডি থেকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। আমি শুরুতে যেতে চাই সাবেক সচিব আনোয়ার ফারুকের কাছে। আনোয়ার ফারুক, যেটি জানতে চাই, একটি প্রকল্প পাশের আগে বাজেট কি আগে থেকে যাচাই বাছাই করা হয় নাকি সরকার চাইলেই পাশ করাতে পারে? এখানে দুটো বিষয় দেখেন যে এটা দুর্নীতির যে বিষয়গুলো আমরা ঢালাওভাবে দেখছি, কথা আসছে, এগুলোকে আসলে যাচাই বাছাই করা একান্ত প্রয়োজন। সঠিকভাবে তথ্য উপাত্তগুলো আসা দরকার। একটা সরকার যখন দীর্ঘদিন থাকে তার মধ্যে যে আপনার স্বৈরাচারী ভাব আসে, তখন কিন্তু যাচাই বাছাইটা মুখ্য থাকে না। সরকার যখন বলে দেয় যে আমি এই ধরনের একটি প্রকল্প চাই, তখন আর নিচে যারা চাকরি করেন, ব্যুরোক্রেটরা বলেন, তাদের আর কোনো ক্ষমতাই থাকে না যাচাই বাছাই করে এটাকে না বলার। সরকার প্রধান যখন বলেছেন আমি চেয়েছি, তখন এটাকে করতে হবে। এবং এই সুযোগটাতে তখন একটা ভেস্টেড গ্রুপ যারা ব্যবসাটা করে তারা একটা সুযোগ নেন, প্রজেক্টারে তাদের মতো করে সাজিয়ে অঙ্কের বাড়ানো কমানো, কোথায় লাভ বেশি, কাকে দিয়ে কাজ করাবে, এই ম্যানিপুলেশনগুলো হয়েছে। আমি মনে করি যে এই জায়গাটাতে যে রাজনৈতিক সংস্কারটা আগে দরকার। পলিটিক্যাল সিস্টেমটা যতক্ষণ না অনেস্ট হবে, সিনসিয়ার হবে, ততক্ষণ আপনি দুর্নীতি আপনার কথা স্পষ্ট যে আসলে সরকার চাইলেই তাহলে যাচাই বাছাই ছাড়া একটি প্রকল্প পাশ করাতে পারে, তাই তো জনাব ফারুক? হ্যাঁ, যাচাই বাছাই বলতে অফিসিয়ালি যাচাই বাছাই কিছুই না, বলেছে কাগজ হয়েছে, কমিটিতে গেছে, পাস হয়েছে। প্রকৃতপক্ষে যাচাই বাছাইটা তো হয় নাই। জি, সঙ্গে থাকবেন। আমি যারা মারুফুল ইসলামের কাছে যেতে চাই। যারা মারুফুল ইসলাম, আপনার কাছে যেটি আমার প্রশ্ন, যে উন্নয়ন প্রকল্পের কোথায় কিভাবে চুরি হচ্ছে সেটা দেখভালের দায়িত্বটা আসলে কার? অর্থাৎ আমরা শুনছিলাম যে একটি যাচাই বাছাই ছাড়াই একটি প্রকল্প আসলে সরকার গঠন করতে পারে, এই দেখভালের দায়িত্বটা কি সরকারেরই? জি, ধন্যবাদ। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে এই শ্বেতপত্র কমিটির যিনি প্রধান, তার উক্তিটাকে আমি ব্যবহার করতে চাই যে এখানে রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ী এটা মিলে একটা চোরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তার মানে এই রাজনীতিবিদরা তারা আগ্রহ প্রকাশ করতে পারেন, তারা 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 চাইতে পারেন যে এরকম একটা প্রকল্প আমার চাই, কিন্তু তার সাথে যে তার পিস্তুত ভাই, চোরে চোরে যে পিস্তুত ভাই, মাস্তুত ভাই, অর্থাৎ যে আমলা, অর্থাৎ তাদের কাছে হচ্ছে যে মূল দায়িত্বটা থাকে। তারা একটা একটা প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি দেখবে, তার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টাডি করার চেষ্টা করবে এবং কোথায় তার একটা অর্থনৈতিক বিশ্লেষণ করবে, করে তার একটা সারমর্ম সে ক্যাবিনেটে দেবে এবং পরিকল্পনা কমিশনে যাবে, শেষ পর্যন্ত আমাদের এনইসি বা আমাদের যে একনেক, সেখানে এটা যাবে চূড়ান্ত অনুমোদনের জন্য। অর্থাৎ এর প্রতিটা ধাপেই কিন্তু আমলাদের সংশ্লিষ্টতা রয়েছে। আমলাদের পরিষ্কার সহযোগিতা ছাড়া, তাদের তাদের সংযোগ ছাড়া, তাদের অংশীদারিত্ব ছাড়া কোনো রাজনীতিবিদের পক্ষেই আসলে এই জাতীয় প্রকল্প পাশ করানো সম্ভব না। একজন মন্ত্রী চাইলেই রাতারাতি সেটা হয়ে যেতে পারে না। এর প্রত্যেকটা আমলা এই এই আমাদেরকে এই শ্বেতপত্র কমিটি একটা কাজ করেছেন, যে তারা দেখিয়েছেন যে কত টাকা চুরি হয়েছে, কিন্তু কত টাকা চুরি হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কি এবং সেই প্রক্রিয়ার সঙ্গে কারা যুক্ত, এবং বিশেষ করে আমলারা। আজকে রাজনীতিবিদরা পালিয়ে আছেন চোর হিসেবে, কিন্তু একই সাথে যে সমস্ত আমলারা এখনো পর্যন্ত অফিস করছেন, ওই পরিকল্পনা কমিশনের মধ্যে অফিস করছেন, ওই ইআরডি আইআরডির মধ্যে ফিনান্স মিনিস্ট্রিতে অফিস করছেন, তাদের কার শাস্তি হয়েছে? এদের এদের জি জি, মারুফুল ইসলাম সঙ্গে থাকবেন। আমি এই বিষয়গুলো একটু জানতে চাই। আমাদের সাথে আছেন সাবেক দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। মইদুল ইসলাম, আপনি শুনছিলেন যে কাদের দায়িত্ব বা কাদের জবাবদিহিতা। এই যে আজকে শ্বেতপত্রের প্রতিবেদন আমরা দেখছি, এই চোরতন্ত্র যদি বলি, তাহলে এতদিন কিভাবে চাপা রাখা হয়েছিল? দুর্নীতি দমন কমিশনে তো আসলে অনেকগুলো মামলা করেছে বা অনেক কিছু তারা বেরিয়ে আনবার চেষ্টা করেছে, কিন্তু আদতে কিছু আসলে বের হয়নি। এই যে এতদিন পরে কিভাবে বের হলো এই শ্বেতপত্রের প্রতিবেদনে? ধন্যবাদ। এটা যে একেবারে চাপা ছিল কথাটা বোধহয় সেটিও নয়, কারণ এত রকমের মুখ বন্ধ করে রাখবার পরেও দেশি বিদেশি কিছু কিছু মাধ্যমে এই খবরগুলো কিন্তু বেরিয়েছিল। হয়তো পরিমাণ কত সেটা না বেরোলেও এইগুলো খবর মাঝে মাঝে বেরিয়েছে যে কার কোথায় বাড়ি আছে, ব্যাংক থেকে কত টাকা কে নিয়ে গেল, ব্যাংকের মালিক কিভাবে পরিবর্তন হলো ডিজিএফআই এর দ্বারা, গোয়েন্দা সংস্থার দ্বারা। এই সমস্ত খবরগুলো একেবারেই চাপা ছিল না, এগুলো বেরিয়েছে। কিন্তু যেটি হয়নি সেটি হচ্ছে যে
এর ফলে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যাদের ব্যবস্থা নেওয়ার কথা সেই জায়গাতে যেটি বলছিলেন আমার দুই আলোচক, যে রাজনীতিবিদ এবং আমলাতন্ত্র মিলে যে একটা চক্র হয়, এই যে চোরতন্ত্র, সেই ব্যাপারটি সেখানে ছিল যে রাজনীতিবিদ মানে সরকার তাদেরকেই বদিউল ইসলাম, একটু আমলা ইন্টারাপ্ট সেই করতে চাই। সেই চোরতন্ত্রের পাশাপাশি আমরা দুদকেও কিন্তু নানান ধরনের সংশ্লিষ্টতার কথা শুনেছি। সেই দায় কি কিছুটা দুদকেরও বর্তায়? কারণ এগুলো অনুসন্ধানের দায়িত্ব তো আপনাদেরও ছিল। যে যখন দুদকের কাজটা আসবে, যখন অপরাধ সংগঠিত হয়ে গেছে, তারপরে যখন এই সমস্ত অপরাধের খবরাখবর কিছু বের হলো, তখন দুদক সেইভাবে সক্রিয়ভাবে কোনো কাজ করেছে বলে আমরা দেখিনি, সে কথা ঠিক। কিন্তু এটা প্রতিরোধ করবার ক্ষেত্রে যাদের ভূমিকা ছিল প্রথমেই, সেই জায়গায় আমার দুই আলোচক যেটি বললেন সেটাও সাথেও আমি এক সহমত পোষণ করি, যে সে কথাটাও ঠিক, যে যদি সেইখানে আমলাতন্ত্রেরা বাধা হয়ে দাঁড়াতেন। এবং আরো একটি গুরুত্বপূর্ণ কথা সৌসিফ মহোদয় বলেছেন, যে বিরোধী রাজনীতি যদি জোরদার থাকে তাহলে আমি ভেতর থেকে প্রতিবাদ করলে সেটার একটা ফল পাওয়ার আশা থাকে, সেই ক্ষেত্রে বিরোধিতা করাও আপনার আমলাদের পক্ষে সহজ হয়, সেটাও একটা একটু কিন্তু দুদকের অবস্থানটা কারণ একটু ছিল। জানতে চাই, দুদক পারলো না কেন আসলে? দুদকেরও অবস্থা সেইটাই, যে বাইরে রাজনৈতিক আবহাওয়া যেরকম ছিল একেবারে বিরোধিতা শূন্য, এবং কেউ কোনো রকম বিরোধিতা করলেই তার নানা রকম অসুবিধে। আরেকটা দিক হলো যে দুদকে হয়তো সেরকম মানুষদেরকে নেওয়া হয়েছিল যারা সরকারের আজ্ঞাবহ হয়ে থাকবে, মানে এই জি, চোরতন্ত্রের সেটি সহযোগী স্পষ্ট। সেই হিসেবেই ধরনের কাজ উদাহরণ করবে। আমরা দেখেছি। সঙ্গে থাকবেন আমাদের। আমি আবার একটু আনোয়ার ফারুকের কাছে যেতে চাই। আনোয়ার ফারুক, আপনি শুনছিলেন যে আজ্ঞাবহ একটি বিষয় ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। এই যে প্রশাসনের সহযোগিতা ছাড়া রাজনীতিবিদরা আসলে দুর্নীতি করতে পারেন পারেন না, সেটি স্পষ্ট। জানতে চাই যে এই যে প্রক্রিয়ার এই যে একটি সিস্টেম দাঁড়িয়ে গিয়েছিল, সেই সিস্টেমের বিরুদ্ধে আসলে কি কিছুই করার ছিল না? না, করার ছিল না। যখন একটা সরকার বছরের পর বছর ক্ষমতায় আসে তখন ধরে নেয় যে তাদের বিরুদ্ধে কথা বলার কেউ নেই, এবং যারা চাকরি করেছেন বা যারা রাজনীতি করেছেন তারাও করতে পারেনি। যদি আমি একটা দুটো ঘটনা বলি, আপনি দেখেন যে আমাদের সবচেয়ে ভালো যে ব্যাংকটা ছিল, যে সরকারি ব্যাংক, বেসরকারি ব্যবস্থাপনা, বেসিক ব্যাংক, তার আব্দুল হাই সাচ্চু চেয়ারম্যানের বিরুদ্ধে যখন একাধিক লেখালেখি হলো, দুদক অনেক চেষ্টা করেও সরকার প্রধান সেই মামলা করতে তাকে দেয়নি, বলা হয়েছে তাহলে মামলা করা যাবে না। ভেরি রিসেন্টলি আমাদের কৃষি মন্ত্রণালয়ের একটি কেস যদি বলি, যে ফার্টিলাইজার ক্যারিং কন্ট্রাক্টর আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিলেন, 4,500 কোটি টাকা সার বিক্রি করে দিয়েছেন। সেটা যখন সামারি সরকার প্রধানের কাছে পাঠানো হলো মামলা করার জন্য, সরাসরি না করে দেওয়া হয়েছে, মামলা করা যাবে না। তাহলে সরকার প্রধান যখন ইনসিস্ট করে যে দুর্নীতিকে আপনার প্রমোট করে, তখন আপনি কিভাবে তাদেরকে করবেন? যেন তখন আনোয়ার ফারুক, আপনার সবচেয়ে আমলারা বেশি আসলে আমরা দেখেছি যে নেতিবাচক আঙুল কিন্তু সচিবদের দিকে, অর্থাৎ আমলাদের দিকেই সবচেয়ে বেশি আসলে ক্ষোভ। কারণটা কি আসলে? অবশ্যই, কারণ তারা এই পুরো প্রসেসটার সাথে জড়িত। একটা ধরেন প্রকল্পের প্রসেসটা শুরুই করেন আমলারা। সুতরাং তারা যদি শুরুতে শক্তভাবে বাধা দিতে পারতেন তাহলে হতো, কিন্তু সে বাধা দেওয়ার সুযোগ তাদের থাকে না। যেটা আমরা দেখেছি যে রাজনৈতিক চর্চায় যদি অপোজিশন স্ট্রং না থাকে, আমার যদি সেফগার্ড প্রোটেকশন কেউ না দেয়, তাহলে আমি কেমন করে তাকে প্রোটেকশনটা দেবো? আর তাছাড়া আমরা দেখেছি যে রাজনৈতিক চর্চায় ওই সমস্ত লোকগুলোকেই সচিব করা হয়েছে বা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে যারা সরকারের আজ্ঞাবহ থাকে। সুতরাং তাদেরকে যা বলা হয়েছে তারা তাই করেছে, বা তারাও সরকারকে উল্টো বুদ্ধি দিয়েছে যে এই কাজগুলো করলে বেশি প্রফিট হবে, এই কাজগুলো করলে আপনার অনেক সুনাম হবে। সেটা হবে কি না হবে সরকার বুঝেছে জানি না, বাট তারাও ইনসিস্ট করেছে সরকারকে। সঙ্গে থাকবেন আনোয়ার ফারুক। আমি একটু মারুফুল ইসলামের কাছে যেতে চাই। মারুফুল ইসলাম, আজকে যে শ্বেতপত্র দেওয়া হয়েছে, যে মূল্যায়ন, সেটির প্রসঙ্গে জানতে চাইব যে উন্নয়নের সাথে খরচের তুলনা যদি করা হয়, তাহলে লুটপাটের হিসাব যদি সহজেই বের করা সম্ভব কিনা। আজকে যে শ্বেতপত্র দেওয়া হচ্ছে সেটার মূল্যায়ন জানতে চাইবো আপনার কাছে। না, অবশ্যই। আমি আসলে আপনি দেখেন যে এই শ্বেতপত্র কমিটি এত অল্প সময়ের মধ্যে একটা বিশাল একটা ডকুমেন্ট তারা প্রস্তুত করতে পেরেছেন, একটা আহ, না, দীর্ঘ আমার প্রশ্ন তদন্ত। সেখানেই যে এত অল্প সময়ে এত এত বড় ডকুমেন্ট কিভাবে তারা তৈরি করলেন আসলে, কারণ না, এটা তো অনেক এটা এটা সময় আমি সাপেক্ষ আমি ব্যাপার। না, এটা আমি দেখেছি যে এই কমিটি, আমি অনেকগুলো মিটিংয়ে গিয়েছি, দেখেছি যে তারা নিরলস পরিশ্রম করেছেন এই 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 প্রতিবেদনটি প্রস্তুত করতে, এবং যে মানুষগুলো কাজ করেছে তারা দক্ষ। আসলে এগুলোর অনেক কিছুই তো আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম। এই শুধু তারা যেটা করেছেন সেটা হচ্ছে তার সাপেক্ষে এভিডেন্সগুলো সংগ্রহ করেছেন। অর্থাৎ এইগুলো যে অজানা ছিল না, এই তথ্যগুলো আমাদের সবার কাছে জানা ছিল, এগুলো হচ্ছিল, এবং সেগুলো সরকারি তথ্যগুলোকে তারা
তখন এক জায়গায় করে এটার সপক্ষে তারা সাক্ষ্য প্রমাণ জোগাড় করে প্রতিবেদনটা প্রস্তুত করেছেন, ফলে কাজটি অসম্ভব ব্যাপার না। কিন্তু যে জায়গাটা গুরুত্বপূর্ণ, যেটা বলেছেন তারাও বলেছেন যে আমরা যে উন্নয়নটা করতে করতে পেরেছি, ধরেন আমাদের উন্নয়ন কিছু হয়েছে, কিন্তু যেটা হতে পারতো সেটা এর থেকে আরো বহুগুণ বেশি, অর্থাৎ যতটুকু হতে পারতো সেই টাকাটা আমাদের এখান থেকে পাচার হয়ে গেছে। অর্থাৎ একটা দেশের জনগোষ্ঠীকে তাদের পরিশ্রমে অর্জিত যে আয়, সে আয়টা থেকে অন্যায্যভাবে অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছে। ফলে এটা জাতির সাথে একদম পরিষ্কার রকমভাবে একটা প্রতারণা, এটা একটা একটা অপরাধ। অর্থাৎ যে কোনো আইনি বিচারে এটি অপরাধ, এবং যার সাথে যারা যুক্ত, যে সকল সরকারি কর্মকর্তাবৃন্দ যুক্ত, যেসব রাজনীতিবৃন্দ যুক্ত, এবং যারা এটার এনাবলার, অর্থাৎ যারা এইরকম একটি ব্যবস্থাকে টিকিয়ে রেখেছে, জি। সেটার মধ্যে আমাদের বুদ্ধিজীবীরা জনাব রয়েছে। মারুফুল ইসলাম, আপনার কাছে আমি সবশেষ আরেকটি প্রশ্ন নিয়ে আসবো যে নির্ধারিত সময়ে এলডিসি উত্তরের সক্ষমতা আমাদের থাকছে কিনা সেই প্রসঙ্গে ফিরবো। আমি একটু জনাব আমাদের যে সাবেক মহাপরিচালক রয়েছেন দুদকের মহিদুল ইসলামের কাছে যেতে চাই। মহিদুল ইসলাম, এই যে অর্থনৈতিক শ্বেতপত্র, দুর্নীতি রোধে এই সার্বিক যে মূল্যায়ন সবকিছু আসলে কতটা কাজে আসবে বলে আপনি মনে করেন? অর্থাৎ তাতে কি বাংলাদেশ থেকে দুর্নীতি উঠে যাবে? অর্থাৎ এই যে নির্ধারিত হলো, এটিকে আসলে কোনো রকম ফল ফেলবে কিনা ভবিষ্যতে? ফল তো ধরেন ফলবে যদি এই এই আবহাওয়া, এই পরিস্থিতি এইরকম ভাবে বিরাজ করে, তাহলে ফল ফলবার আছে। এবং এই যেগুলো ধরেন স্পেকুলেশন ছিল, যেগুলো রিউমার ছিল, সেইগুলো এখন সরকারি একটা দলিল হলো। ইতিপূর্বের সরকার এগুলোকে স্বীকারই করতো না, কিন্তু এখন এই যে কমিটি, আপনার তারা যে শ্বেতপত্র কমিটি, তারা কিন্তু একটা ডকুমেন্ট তৈরি করেছেন, যেটা সরকারি ডকুমেন্ট। এই সরকারি ডকুমেন্ট কাজে দিয়ে যারা এই অপরাধ যেগুলো সংগঠিত হয়েছে সেগুলো মানি লন্ডারিং, দুর্নীতি, সুতরাং এই মানি লন্ডারিং দুর্নীতি নিয়ে যারা কাজ করেন তাদের একটা কাজের কিন্তু একটা ভ্যালুয়েবল ডকুমেন্ট, এই ডকুমেন্টটা নিয়ে কিন্তু তারা কাজ করতে পারেন। সুতরাং এই এখন সেই কাজের দিকে অগ্রসর হওয়াটাই হচ্ছে না মহিদুল যতটা ইসলাম, আমরা দ্রুত দেখি করা যে যাবে। ধরুন একটি আসলে সরকার পতন হয়, তারপর তার মূল্যায়ন হয়, তার দুর্নীতি বের হয়, কিন্তু এই যে একটা চর্চার মধ্যে আমরা পড়ে গেছি, একটা চক্রাকারের মধ্যে আমরা পড়ে গেছি কেন? অর্থাৎ দুদকের মতো একটি জায়গা, সেটিকে আসলে স্বাধীন করার কোনো সুযোগ আসলে নেই, নাকি আমরা এই চক্রাকারে এই পরিস্থিতির মধ্যে আসলে চলবে দেশ? স্বাধীন আর কিভাবে করবেন? আইনে স্বাধীন বলা আছে। এখন সেই সমস্ত স্বাধীন চেতা মানুষদেরকে যদি নিয়োগ দেওয়া হয়, দুদক আজকে 1 মাসের উপরে দুদকে কমিশন নাই, এটাও একটা বিরাট অসুবিধা। দ্রুত সেরকম মানুষদেরকে নিয়োগ দেওয়া হোক, এবং জি। আপনার সেরকম যেটা বিরোধী রাজনীতির চর্চাও যাতে থাকে, সেইভাবে শক্তিশালী কণ্ঠস্বর থাকে, যাতে করে দুদকও সেইভাবে কাজ করতে পারে। এবং যারা আপনার এইটাকে প্রতিরোধ করবার জন্য পরিকল্পনা গ্রহণের সময়ে, পরিকল্পনা পাশের ক্ষেত্রে দেখভালের জি, দায়িত্বে আছেন, তারাও যাতে করে সেই গুরুত্বপূর্ণ দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারেন, সে সেরকম প্রত্যাশা একটা আমাদের পরিবেশ। মহিদুল ইসলাম সঙ্গে থাকবেন। আমি আসলে সবশেষ প্রশ্ন করতে চাই জনাব মারুফুল ইসলামের কাছে। মারুফুল ইসলাম, যেই লক্ষ্যের কথা বলছিলাম যে উন্নয়নের লক্ষ্যমাত্রা আমাদের 2026-এর মধ্যে যেখানে যাওয়ার কথা এলডিসির, সেটি আমরা আসলে পারবো কিনা? দেখেন, আমি আমাদের বাংলাদেশের অর্থনীতির যে বর্তমান অবস্থা এবং যে সামর্থ্য, সেটা বিবেচনায় আমি মনে করি যে যদি আমরা এখনো যা অবস্থাতে আছে সেখানে যদি আমরা স্বচ্ছতা এবং সাশ্রয়ীভাবে আমরা কাজ করি, এবং আমাদের যে যে সমস্ত লিকেজ, অর্থাৎ যে সমস্ত পাচারের দুর্নীতির সুযোগ এখনো আছে, এগুলো কিন্তু বন্ধ হয়ে যায়নি। তো সেগুলোকে যদি আমরা বন্ধ করতে পারি, আমার মনে হয় আমরা 2026-এ আমরা এই এলডিসি গ্র্যাজুয়েশনের যে লক্ষ্যমাত্রা সেটি অর্জন করা খুব দুরূহ হবে না। তবে কাজটা কঠিন, অর্থাৎ এখন আর কোনো সামান্যতম আমাদের হাতে সময় খুব কম, খুব বিলাস নেই। ছোট্ট করে আমি জনাব আনোয়ার ফারুকের কাছে যেতে চাই। এই যে সার্বিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকার তারা সামনে ভোট করবেন, কিন্তু সেটা সময় সাপেক্ষ, আবার পরিবর্তন হবে, নতুন রাজনৈতিক সরকার আসবে। এই পরিস্থিতিতে যে লক্ষ্যের কথা আমরা বলছি, আদৌ কি আমরা পারবো? আমরা পারবো, কিন্তু সবার সহযোগিতা দরকার। কারণ বর্তমান সরকারকে যদি সহযোগিতা না করা হয়, বর্তমানে যেহেতু একটা নির্দলীয় সরকার, এই মুহূর্তে দুদকে শক্তিশালী একটি টিম থাকা দরকার এই কেসগুলো, এবং এর বিচার হওয়া দরকার। এই দেশে তো বিচার হয় না, আপনার দুর্নীতি মামলা হয়, কয়েকদিন পরে আবার এগুলো ছাড়া পেয়ে যায়। এই দুর্নীতি মামলা যদি শাস্তি না হয়, তাহলে আমরা পারবো না। জি, আপনাদের সবার উত্তর পরিষ্কার। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।